আমরা আগের পর্বে আলোচনা করেছি যে আমাদের মনোভাব তৈরিতে, আমাদের অ্যাটিটিউড তৈরিতে, আমাদের সাফল্য ব্যর্থতার সিংহভাগ অবদান রাখে হচ্ছে আমাদের অ্যাটিটিউড বা মনোভাব, আমাদের মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের যে বিহেভিয়ার প্যাটার্ন সেইটা হচ্ছে আমাদের সাফল্য ব্যর্থতায় সিংহভাগ অবদান রাখে। এবং এটা আমরা বেশ কিছু গবেষণা আ মাধ্যমে দেখিয়েছি। গবেষণার আ উদ্ধৃতি দিয়ে দেখিয়েছি। হার্ভার্ডের একটা রিসার্চ উদ্ধৃতি দিয়ে আমরা দেখিয়েছি আগের পর্বে যে একজন মানুষ যে ভালো চাকরি পাচ্ছে বা প্রমোশন পাচ্ছে এইটার পিছনে ৮৫ ভাগ অবদান হচ্ছে তার মানসিকতা বা দৃষ্টিভঙ্গির। অ্যাটিটিউড, মাইন্ডসেট আ বা তার অ্যাঙ্গেলস অফ ভিউ এগুলো হচ্ছে ৮৫ ভাগ অবদান রাখে। আর বাকি 15% হচ্ছে বা 15% হচ্ছে আপনার এই যে বিভিন্ন তথ্য উপাত্ত, আ নলেজ, ইনফরমেশন যা আমরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি থেকে শিখি। সো সেসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের ব্যক্তিগত জীবনেও আপনি দেখবেন, একজন মানুষ তার আপনি দেখবেন ব্যক্তি জীবনে উনি অনেক সফল। কিন্তু তারপরেও দেখবেন যে উনার সংসার টিকে নাই। মানে উনার হাসব্যান্ড উনাকে ডিভোর্স দিয়ে চলে গেল। সো তাহলে প্রবলেমটা কোথায়? ব্যক্তি জীবনে উনি অত্যন্ত সফল। অনেক হাই প্রোফাইল। অনেক হাই প্রোফাইল মানুষের আপনারা ডিভোর্স হইতে শুনছেন। আ এবং আ তো বা তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। বা সংসারে অশান্তি। সেই মানুষটা মানে আরেকজনের কাছে সে হয়তো রোল মডেল, আরেকজনের কাছে সে আইকন। বাইরে থেকে তার অনেক অ্যাচিভমেন্ট। তার ইউনিভার্সিটির ডিগ্রি, তার ভালো পোস্ট পজিশন সবকিছুই ঠিক আছে। কিন্তু যে মানুষটার সাথে সে থাকতেছে, সে মানুষটা জানে যে সে না। কারণ তাহলে প্রবলেমটা কোথায়? তার তো পয়সার কমতি নাই। তার শিক্ষা-দীক্ষারও কমতি নাই। সবকিছুই ঠিক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আচরণে। প্রবলেমটা হচ্ছে মানসিকতায়। প্রবলেমটা হচ্ছে দৃষ্টিভঙ্গিতে। সো দৃষ্টিভঙ্গি যদি ঠিক না থাকে, মানুষের আচরণ যদি ঠিক না থাকে, ডাজন্ট ম্যাটার সে হার্ভার্ডের এমবিএ হলে আপনি তার সাথে টিকতে পারবেন না। আপনি বলবেন যে, "ভাই হার্ভার্ড এমবিএ আমার দরকার নেই।" সে যদি কোন প্রতিষ্ঠানের সিইও হয়, ডাজন্ট ম্যাটার। সো কথা হচ্ছে আমরা জানি এই যে ঘটনাগুলো, অনেক হাই প্রোফাইল প্রেসিডেন্ট আছে। মানে যাদের আ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হইছে। কিন্তু যে মুহূর্তে উনি পদত্যাগ করতেছে সে মুহূর্তেও রাষ্ট্র পরিচালনার মতো যত জ্ঞান, অভিজ্ঞতা বা আম রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা সবই উনার আছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে অ্যাটিটিউড। যখনই উনার নৈতিক স্খলন বা যেটাকে আমরা বলি যখন নৈতিক অধঃপতন হয়, তখন তার যোগ্যতা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা এসব কিছু আর কেউ বিবেচনা করে না। দেন অনেক সরকারি কর্মকর্তা আছে তাদেরকে ওএসডি করে রাখা হইছে বা চাকরি থেকে বরখাস্ত করা হইছে। অনেক ডিআইজি আছে জেলখানায়। অনেক মিলিটারি জেনারেল আছে তারা এখন জেল খাটতেছে। সো এখন কথা হচ্ছে উনার তো ট্রেনিং, স্কিল, নলেজ, এক্সপেরিয়েন্স সবই আছে। কিন্তু হু কেয়ারস? তাকে জেল দিয়ে দিছে এবং সে এখন জেলে পচতেছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই অ্যাটিটিউডে। সো অ্যাটিটিউড এ যদি আপনি আ ফেইল করেন, তা আর বাকি সবকিছু কেউ বিবেচনাই নিবে না। সো অ্যাটিটিউড হচ্ছে আমাদের সাফল্যের প্রধান ভিত্তি। এখন এই অ্যাটিটিউডটা কোথা থেকে তৈরি হয় সেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছি যে অ্যাটিটিউড আমাদের তৈরি হয় হচ্ছে ৩ টা জায়গা থেকে। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন। সো এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আর আজকে আমরা দেখব যে এই যে এনভায়রনমেন্ট মানে আমাদের বড় হওয়ার যেখান থেকে আমাদের মানসিকতাটা তৈরি হয়, যেখান থেকে আমরা একজন মানুষ হিসাবে তৈরি হই, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে হচ্ছে এনভায়রনমেন্ট। মানে যে পরিবেশ, সেই পরিবেশ আজকের আমি আপনি হিসাবে আমাদেরকে তৈরি করছে। তাই না? সো সেই মানুষ হিসাবে আমরা যে তৈরি হয়েছি, সেইটাতে সবচেয়ে প্রধান ভূমিকা রাখে হচ্ছে আমাদের পরিবেশ। তবে একথা আম একটা এলিমেন্ট নিয়ে যখন আমরা কথা বলব, তখন খেয়াল রাখবেন যে সেটা হচ্ছে একটা উপকরণ। যেমন পরিবেশের মধ্যেও অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো আমাদের মানসিকতা বা আমাদের মনোভাব তৈরিতে ভূমিকা রাখে এবং আ সেগুলো সবগুলো মিলিয়েই আ আমরা একজন মানুষ হিসাবে তৈরি হই। এটা অনেকটা খাবারের রেসিপির মতো। যেমন ধরেন রান্নায় অনেকগুলো এলিমেন্ট দরকার হয় এবং প্রত্যেকটা এলিমেন্টেরই আলাদা, আলাদা ভূমিকা আছে। যেমন লবণ। এখন রান্নায় যদি
লবণ কম বেশি হয়, তাহলে আপনি জানেন যে স্বাদে পার্থক্য তৈরি হবে। মানে রান্নায় লবণ কম হলে আপনি খেতেই পারবেন না। মনে হবে মাটি খাচ্ছেন। আবার যদি সেটা অনেক বেশি হয় তাহলে আপনি খেতে পারবেন না। তো আবার একই রকমভাবে মরিচ, সেটারও একটা ভূমিকা আছে এবং মরিচের কোয়ালিটি সেটার উপরে রান্নার কোয়ালিটি নির্ভর করে। হলুদ এরকম অনেকগুলো উপকরণ আছে। আপনি মাটির চুলায় রান্না করবেন নাকি ক্লোজড ওভেনে রান্না করবেন সেটার উপরে রান্নার স্বাদ, গন্ধ অনেক রকমের পরিবর্তন আসবে। সো এগুলো অনেক কিছুই নির্ভর করে অনেক কিছুর অনেকগুলো এলিমেন্ট আছে সবগুলোই গুরুত্বপূর্ণ। তো আজকে এরকমই আমাদের মনোভাব তৈরিতে অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো দিয়ে আজকের আমি আপনি হিসাবে তৈরি হয়েছি। মানে আপনার তো যদি আপনার নিজেকে পরিবর্তন করতে হয় তাহলে আগে তো বুঝবেন যে मैं ऐसा क्यों हूँ? যে আমি এরকম কেন? আমার কেন এরকম মনে হয়? আমার কেন এটাকে রাইট মনে হয়, ওইটাকে রং মনে হয়? আমার কেন ঠিক কাজটা করতে ইচ্ছা করে না, বেঠিক কাজটা করতে ইচ্ছা করে? তাহলে প্রবলেমটা আমি এরকম কেন? মানে আমার মধ্যে প্রবলেম আছে সেটা আমরা বুঝতেছি। যে ভাই আমার মধ্যে অনেক সমস্যা। কিন্তু এই সমস্যাগুলো তৈরি হইছে কোত্থেকে? এই সমস্যাগুলো আসছে কোত্থেকে? এই attitude আমার তৈরি হলো কিভাবে? তাই না? এই যে বলে যে পৃথিবীকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। সো আমরা সবাই জানি যে আমি যদি আমার ভবিষ্যৎ বদলাতে চাই, আমি যদি আমার ভাগ্য বদলাতে চাই, আগে আমার নিজেকে বদলাইতে হবে। আমার নিজেকে চেঞ্জ করতে হবে। সো এইটা কোত্থেকে তৈরি হইছি? আমি আমি আজকের যে আপনি কিভাবে তৈরি হয়েছে? সো সেইটা আমাদের এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের আ পরিবার। সো আমরা সেই জিনিসগুলো নিয়ে এখন একটু আলোচনা করি চলেন। আ ওকে। আমি একটু ওকে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। অলরাইট। ওকে, পরিবার। দেখুন, আ একটা কথা আমরা প্রায় শুনি, এই যে দেখবেন লোকাল বাসেও লেখা থাকে, "ব্যবহার বংশের পরিচয়।" তাই না? ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ, এইটা খুবই সায়েন্টিফিক কথা কিন্তু। আমাদের আচরণ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটার অ্যা কোন ধরনের বংশ বা কোন ধরনের পরিবারে বেড়ে উঠছে। তার মানে আমাদের আচরণ, আমাদের যে ব্যবহার বিধি সেটা তৈরিতে পরিবার একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বাট অ্যাগেইন পরিবার সবকিছু না। এটা সবকিছুর একটা অংশ। ওই যে বললাম রান্নায় যেরকম লবণ, রান্নার সবগুলো উপকরণের একটা উপকরণ। তাই না? শুধু লবণ তো আর আপনি খেতে পারবেন না। সো শুধু পরিবার মানে শেষ কথা না। এমন না যে ভাই আমার পরিবার থেকে আমি হয়তো ভালো কিছু শিখতে পারিনি। অনেক খারাপ কিছু আমরা সবাই শিখছি। মানে আমাদের পরিবার সবাই আমরা আমাদের পরিবার নিয়ে গর্বিত। কিন্তু একই রকমভাবে আমরা যেই পরিবারেই বেড়ে উঠছি, সেই পরিবার থেকে এমন কিছু জিনিস আমরা শিখেছি যেগুলা আমাদের জন্য উপযোগী না। যেগুলো আমাদের জন্য আইডিয়াল না। এরকম অনেক কিছু আ আমরা শিখেছি। সেই জিনিসগুলো আমাদেরকে ডিটেক্ট করে সেগুলো ইরেজ করতে হবে। সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে দেখব। আ বা আমার বইতে আছে। সেই চ্যাপ্টার আছে। আমরা সেগুলো আ সামনে আলোচনায় আসবে। বাট কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো যে পরিবার আ মানে অনেকগুলো এলিমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সো এই পরিবার থেকে নির্ধারিত হয় যে মানে আমাদের মানসিকতা তৈরি হয় এবং এই মানসিকতা বা মনোভাব বা দৃষ্টিভঙ্গি এগুলাই আমাদের জীবনের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে। এই যে আমাদের মধ্যে একজন মানুষ অনেক বেশি সফল কোনো একটা প্রফেশন এ যদি বলি, আ যেকোনো জীবনের যেকোনো ক্ষেত্রে একজন মানুষ সফল আর একজন মানুষ কম সফল। এইটার ক্ষেত্রে এটা নির্ধারণ করে হচ্ছে তার অ্যাটিটিউড। কারণ তথ্য উপাত্ত আপনার যদি অ্যাটিটিউড মানে মনোভাব বা মানসিকতা যদি আপনার ইতিবাচক হয়, তাহলে তথ্য উপাত্ত আপনি শিখে নিতে পারেন। যেমন আ এখন অনেক বড়, বড় যারা আছে আপনার আম যেমন ধরেন ইলন মাস্ক বলছে যে একাডেমিক ডিগ্রি অত ইম্পোর্টেন্ট না। কারণ আপনার সত্যিকার অর্থেই আপনার অনেক সফল মানুষ আছে যারা আসলে ওরকম কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি। সেগুলো আমরা জানি। কিন্তু আবার এই কথার অর্থ এই না যে কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি অর্থহীন বা বেকার, এটা না। কিন্তু কথা হচ্ছে যে মানসিকতা যদি আপনার ইতিবাচক হয়,
তাহলে সেসব কিছু আপনি এখন শিখে নিতে পারেন। কারণ এখন তথ্য বা এখন জ্ঞান আমাদের হাতের মুঠোয়। আমরা যেকোনো কিছুই কিন্তু শিখতে পারি। আমাদের প্রয়োজনীয় যেকোনো কিছু আমরা শিখে নিতে পারি এবং আপনার স্কুলে যা শিখায় সেসব কিছুও কিন্তু আপনি অনলাইনে শিখতে পারেন। সো এমন কোনো কিছু নাই যেটা আপনি শিখে নিতে পারবেন না। আপনার সঠিক মানসিকতা দরকার। আর সঠিক মানসিকতা যদি না থাকে, আপনার হার্ভার্ডের ডিগ্রিও যদি থাকে, সে ডিগ্রি কোনো কাজে লাগবে না। বহু মানুষ আছে তাদের এরকম বড়, বড় ইউনিভার্সিটির ডিগ্রি আছে বাট সেসব ডিগ্রি তাদের কাজে লাগছে না। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি সেটা আমাদের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে সেক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা রাখে। এখন এই মনোভাব তৈরিতে আ প্রধান ভূমিকা রাখে হচ্ছে পরিবার। সো পরিবার এবং মনোভাব। দেখুন আমরা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যারা রাজনৈতিক পরিবারে জন্মায় তারা স্বাভাবিকভাবে রাজনীতিবিদই হয়। তাই না? একটা রাজনৈতিক পরিবারে জন্ম নিলে সে রাজনীতিবিদই হয়। সেটা আমাদের দেশেও যদি আপনি দেখেন, তো আমাদের দেশে যখন হয় তখন আমরা সেটাকে বলি পরিবারতন্ত্র। যে ও আচ্ছা উনি উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রী। এটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে। আপনি ভারতে তাকান, যারা রাজনৈতিক পরিবারে জন্মেছে তারাই বংশ পরম্পরায় রাজনীতিবিদ হয়েছে। তাই না? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, আ তাই না? ওই একটা ফ্যামিলি থেকে আসছে। আপনার পাকিস্তানে যদি ভুট্টো, এই যে বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, ওই রাজনৈতিক পরিবার থেকেই রাজনীতিবিদ জন্মায়। তারপরে হচ্ছে আপনি যদি আমেরিকার কথা বলেন, আমেরিকা তো একেবারে ডেমোক্রেসি। কিন্তু তারপরেও সেখানে এই যে জর্জ বুশের ছেলে যে জর্জ ডব্লিউ বুশ উনিও ২ বার প্রেসিডেন্ট হইছেন। তারপরে জেব বুশও কিন্তু ফ্লোরিডার গভর্নর। তারপরে এই যে বিল ক্লিনটনের পরে হিলারি ক্লিনটন। তারপরে আমেরিকার কেনেডি পরিবার। কেনেডি পরিবারে কিন্তু আ অনেক পলিটিশিয়ান আছে। তো এখন এই যে বাংলাদেশের বঙ্গবন্ধু পরিবার, জিয়া পরিবার, তাই না? সেখানে রাজনীতিবিদ তৈরি হচ্ছে। কেন রাজনীতিবিদ তৈরি হচ্ছে? পরিবার থেকে তারা এমন অনেক জিনিস শিখে, যেটা আপনি কোনো ইউনিভার্সিটিতে, কোনো রাজনীতি বিজ্ঞানের বই আপনি পাবেন না। কারণ এগুলো রাজনীতি বিজ্ঞানের বই লেখা হয় না। রাজনীতি বিজ্ঞানের বই থেকে আপনি রাজনীতির খুব সামান্যই জানতে পারবেন। মানে আসল রাজনীতি যেটা, সেটা কোনোদিন বইয়ে পাতায় লেখা হবে না। সেগুলো কেউ জানবে না। কিন্তু সেগুলো যারা ওই রাজনৈতিক পরিবারে জন্মায় তারা জানে। তো এজন্য পরিবার খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই না? এই যে এইবার অনেক নায়ক নমিনেশনের জন্য দৌড়ঝাঁপ করল কিন্তু শেষ পর্যন্ত ফেরদৌস নমিনেশন পেল। কেন? কারণ ফেরদৌসের কিন্তু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ফেরদৌসের শ্বশুর কিন্তু আওয়ামী লীগের এমপি। তাই না? আর কারো আওয়ামী লীগের শ্বশুর কিন্তু আওয়ামী লীগের এমপি না। তো যে কারণে ওই যে পরিবার ম্যাটার করে। সে নায়ক দেখে তাকে নমিনেশন দেওয়া হয়নি। সো তার একটা পলিটিক্যাল কানেকশন আছে। সো কোয়েশ্চেন হচ্ছে সেটা। মানে এবং ফ্যামিলি ইম্পোর্টেন্ট। ফ্যামিলি থেকে মানুষ এমন অনেক জিনিস শিখে ফেলে, এমন অনেক কিছু জানতে পারে যেটা আপনি কোন বই পুস্তক থেকে জানতে পারবেন না। কোনদিনও জানতে পারবেন না। সো আ এবং সেখান থেকে তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়। সেখান থেকে তাদের কানেকশন তৈরি হয়। এখন ধরেন যারা আম এই যে ডোনাল্ড ট্রাম্পের পরিবারে বা এই যে ধরেন হিলারি ক্লিনটনের মেয়ে, ধরেন হিলারি ক্লিনটনের মেয়ে বা বারাক ওবামার যারা মেয়ে, এই যে মালিয়া, সাশা, তাদের জন্য পলিটিশিয়ান হওয়া খুবই সহজ। হ্যাঁ, কেউ তাদেরকে ডেকে এনে কিন্তু তাদেরকে প্রেসিডেন্ট বানিয়ে দিবে না। কিন্তু তার জন্য প্রেসিডেন্ট হওয়া আমার আপনার থেকে মিলিয়ন টাইমস ইজিয়ার। কারণ আমেরিকার সব বড়, বড় সিনেটর, আমেরিকার স্পিকার, আমেরিকার সব বড়, বড় রিপ্রেজেন্টেটিভ, তাই না? মানে এই পলিটিক্সের সাথে রিলেটেড যত মানুষজন আছে, হোমরা-চোমরা মানুষ আছে, সব হইলো তাদের আঙ্কেল। তাই না? ধরেন অমুক স্পিকার আসছেন ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি ধরেন মালিয়ার হলো সে আন্টি। তারা বলবে আন্টি। তাই না? কিন্তু আমরা জানি যে উনি তো স্পিকার হাউসের। তো এখন এই যে এ মানে তাদেরকে কিন্তু তাদের কাছে আপনি রিচই তো করতে পারবেন না। আপনি ন্যান্সি পেলোসির কাছে পর্যন্ত পৌঁছাইতে তো আপনার ৩ জনম লাগবে। কিন্তু তাদের বাড়িতে প্রতিদিন আসে, নাস্তা করে, সে তো চিনে আন্টি, আঙ্কেল।
তাই না? এখন এই যে হিলারি ক্লিনটনের জন্য যেহেতু উনি ফার্স্ট লেডি ছিল, যে কারণে যত পলিটিশিয়ান আছে, যারা মেইনলি ডিসিশন মেকার, তাদের কাছে তো উনার অ্যাক্সেস আছেই। ক্লিনটনকে দিয়েই তো সেই অ্যাক্সেসটা উনার তৈরি হয়ে গেল। সো উনার জন্য কিন্তু পলিটিশিয়ান হওয়া ইজি। হ্যাঁ, কথা হলো ওই যে বললাম পরিবার একটা এলিমেন্ট। অনেকে এরকম সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারে না, সেটাও সত্যি। অনেকে এরকম বড় রাজনৈতিক পরিবারে জন্মেও শেষ পর্যন্ত মেম্বারও হইতে পারে নাই। সেরকম উদাহরণও আছে। সেরকম আছে যে তারা শেষ পর্যন্ত তাদের হয়তো রাজনীতিতে আগ্রহ নাই বা তারা একটা সময় ডিরেইলড হয়ে গেছে সেরকমও আছে। বা তারা হয়তো দেখা গেছে যে অন্যান্য বিষয়ে তাদের আগ্রহ আছে সেই জায়গায় তারা কনসেনট্রেট করছে। সেটা হতে পারে। কিন্তু আমি বলতেছি যেটা সেটা হচ্ছে একজন পলিটিশিয়ান এর ছেলে মেয়েদের জন্য পলিটিশিয়ান হওয়া ফার ইজিয়ার দ্যান এনিওয়ান এলস। এখন এটা শুধু এমন না যে শুধু তাদের কানেকশনের কারণেই তারা পলিটিশিয়ান হয়ে যাবে, সেটাকে আবার নেপোটিজম বলে। অনেক সময় আমরা নেটওয়ার্কিং আর নেপোটিজম এই ২ টার মধ্যে মিলায়া ফেলি। একবার সোলায়মান সুখন এরকম একটা পোস্ট দিয়েছিল। তখন আমি আবার সেটার একটু প্রতিবাদও করেছি। আ যে না, নেপোটিজম আর নেটওয়ার্কিং এক জিনিস না। নেটওয়ার্কিং হচ্ছে যেটা সেটা হলো আপনার কিছু ভালো কানেকশন আছে। কিছু ভালো মানুষের সাথে আপনার আ মানে ওই বিষয়ের কিছু এক্সপার্ট তাদের সাথে সামহাউ আপনার যদি রিলেশন থাকে, আপনার যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে, সখ্যতা থাকে, তাহলে আপনি আপনার প্রয়োজনের সময় আ প্রয়োজনীয় জিনিসটা জেনে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এ পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো কিন্তু আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর সাথে রিলেটেড কোন প্রফেশন এ কখনোই কাজ করিনি। মানে আমি এরপরে হচ্ছে মেইনলি সেলস, মার্কেটিং, আমার প্রফেশনাল লাইফ এ আমি সেলস, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসব নিয়ে কাজ করছি। মানে ডিপ্লোমেসি বা কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এম্বাসি, মানে আমার প্রফেশনের সাথে আমার একাডেমিক পড়াশোনার সাথে রিলেটেড যে ধরনের জব সেগুলো আমি কখনো করিনি। ওয়েল, কিন্তু আপনি যদি আমাকে এখন একজন কূটনৈতিক হিসাবে কোথাও নিয়োগ করেন, এট লিস্ট অন্য আরেকটা ডিসিপ্লিনের স্টুডেন্টের চেয়ে আমি কিছুটা হলেও কোয়ালিফাইড। কেন কোয়ালিফাইড? এটার কারণ এই না যে আমি সেখানে অনেক যা পড়ছি। সেখানে যা পড়ছি সেগুলো আমাদের খুব একটা মনে নেই। কারণ আরো ধরেন ১৫-২০ বছর আগের কথা, সেগুলো ভুলে গেছি আমরা। আ এবং যা আমরা যেটুকু মনে আছে সেটুকু যে কেউ মানে মাস ৩ এক পড়লেই সেগুলো শিখে নিতে পারবে। নট a বিগ ডিল। কিন্তু আমি কোয়ালিফাইড এ কারণে, কারণ আমার কিছু কানেকশন আছে। এই ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে পড়ার কারণে আমার কিছু কানেকশনস হয়েছে। যেমন ধরেন প্রথমত আমার যারা প্রফেসর, এই প্রফেসরদেরকে আমি চিনি। এনাদের অনেকেই আছে আমার ফেসবুকে কানেক্টেড। আমার ডিপার্টমেন্টের চেয়ারপারসন এরকম ৮-১০ জন প্রফেসর আমার ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা। এবং উনারাও আমাকে চিনে, যেহেতু আমাদের ছাত্র। আর আমি আবার চিনি যে আমার কোন প্রফেসর কোন বিষয়ের এক্সপার্ট। যে উনি হচ্ছে সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স এই বিষয়ের এক্সপার্ট। উনি হচ্ছেন আপনার সাউথ মিডল ইস্ট এক্সপার্ট। উনি হচ্ছে নর্থ আমেরিকার বিষয়ক এক্সপার্ট। উনি হচ্ছে রিফিউজি বিষয়ক এক্সপার্ট। উনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা পড়ান। উনি ইকোনমিক্স এর এক্সপার্ট। এরকম ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর এক্সপার্ট। তা আমি কোন প্রফেসর কোন বিষয়ে পিএইচডি, কোন বিষয়ে এক্সপার্ট সেটাও আমি জানি। তাহলে আমার কাজ করতে গিয়ে কোথাও যদি কোনো সমস্যা তৈরি হয়, আমি সাথে ওই স্যারকে কিন্তু নক করতে পারবো যে, "স্যার, আ আমার তো এইটা দরকার। আমি এখন কি করব? আমি এরকম একটা প্রবলেমে পড়ছি।" সাথে স্যার আমাকে সেটার সমাধান বলে দিবেন। কারণ সে জানে ও আচ্ছা, এ তো আমার ছাত্র। আমি খুব সহজেই কিন্তু উনাকে রিচ করতে পারবো। যেটা আপনি পারবেন না। আপনি জানেনই না ওই কি প্রশ্ন করতে হবে, কাকে করতে হবে। সো এইটা হচ্ছে নেটওয়ার্কিং। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর সুবিধা। আর স্বজনপ্রীতি মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমার কোনো আ মানে বড় কোনো জায়গায় আমার কোনো প্রভাবশালী আত্মীয় আছে যিনি কোনো বড় কোনো জায়গায় আছেন মন্ত্রী। উনি আমাকে জোর করে নিয়ে একটা জায়গায় বসিয়ে দিলেন যে বিষয়ে আমার কোনো জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা কিছুই নেই। কিন্তু শুধু আত্মীয়তার জোরে উনি আমাকে জোর করে সেখানে গিয়ে বসিয়ে দিলেন। কিন্তু সেই কাজের জন্য আমার চেয়ে দক্ষ আরো ১০০ জন মানুষ আছে। তাদেরকে বাদ দিয়ে আমাকে বসিয়ে দেওয়া হলো কারণ আমি আত্মীয়। এটার নাম হচ্ছে স্বজনপ্রীতি। এটা একটা ক্রাইম। সো একটা স্বজনপ্রীতি বা নেপোটিজম সেটা অপরাধ, সেটা অন্যায়। আ আর আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা আমাদের প্রফেশনাল লাইফে অত্যন্ত জরুরি। আপনি যদি ভালো ব্যবসায়ী হইতে চান, আপনার ভালো নেটওয়ার্ক থাকতে হবে। তা না হলে আপনি ভালো ব্যবসায়ী হইতে পারবেন না।
মানে যত বড় ব্যবসায়ীদের ব্যবসা করতে পুঁজি লাগে না, ব্যবসা করতে নেটওয়ার্ক লাগে। নেটওয়ার্ক পুঁজির থেকে ইম্পোর্টেন্ট। পুঁজি লাগে, অবশ্যই লাগে। লাগে না সে কথা বলিনি। কিন্তু আপনার পুঁজির চেয়েও ইম্পোর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক। আপনার সাপ্লায়ার কারা, আপনার ডিস্ট্রিবিউটর কারা। আপনার যদি নেটওয়ার্ক না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। সো অনেক বড়, বড় ব্যবসায়ী বিনিয়োগ করবে। সো পুঁজি আপনি ম্যানেজ করতে পারবেন। পুঁজি আপনার কাছে না থাকলেও। বাট পুঁজি দরকার। কিন্তু পুঁজি আপনার পকেটে না থাকলেও আপনি সে পুঁজিটা ম্যানেজ করতে পারবেন এবং সেটাও ওই যে বললাম নেটওয়ার্ক। আপনার এরকম ইনভেস্টরদের সাথে আপনার নেটওয়ার্ক থাকতে হবে। যারা আপনাকে চিনে, আপনাকে জানে, আপনাকে ট্রাস্ট করে। আপনার ক্যাপাবিলিটি, আপনার ক্রেডিবিলিটি আ সম্পর্কে তাদের ধারণা আছে। সো তারা আপনাকে পয়সা দিবে। সো আপনার ব্যবসা করতে নেটওয়ার্ক লাগবে। ইনভেস্টর লাগবে, আপনার ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক লাগবে, আপনার সাপ্লায়ার নেটওয়ার্ক লাগবে। সো এসব জিনিসগুলো আপনার লাগবে। এসব ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি চাকরি করতে গেলেও নেটওয়ার্ক। কারণ উঁচু উপরের লেভেলের বেশিরভাগ চাকরিতে সার্কুলার হয় না। মানে ম্যানেজেরিয়াল কোনো পোস্টে সার্কুলার হয় না। সো ম্যানেজেরিয়াল লেভেলে যত হায়ারিং হয় এর বেশিরভাগ 99.9% ম্যানেজেরিয়াল পোস্টে হায়ারিং হয় হচ্ছে থ্রু নেটওয়ার্ক। পরিচিত কোনো একজনের সূত্রে আপনাকে নিয়োগ দেওয়া হবে। সো আপনার যদি এক্সকিউজ মি একজন কমেন্ট করলেন যে সাউন্ড নাই। আ Facebook থেকে যারা দেখছেন তারা একটু জানাবেন যে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? হ্যালো? আ একজন Facebook থেকে কমেন্ট করলেন যে, "এখন কি ঠিক আছে?" হ্যালো? আ ওকে। Facebook থেকে আরেকজন কমেন্ট করেছেন যে, "ইয়েস, ওকে।" জি। তাহলে আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। জি। ওকে। জি, ঠিক আছে। ক্লিয়ার। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। সো যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে পরিবার। পরিবার আমাদের মানে আমাদের মানসিকতা তৈরিতে পরিবার একটা বড় রকমের ভূমিকা রাখে। সো সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে একটা রাজনৈতিক পরিবারে যখন আমরা বেড়ে উঠি সেখান থেকেই আমরা রাজনীতিবিদ হই। সেটা আমাদের জন্য সহজ। এরপর হচ্ছে এই যে ব্যবসায়ী পরিবারে। এখন এই যে যেটা বললাম যে ব্যবসায়ী পরিবারে যারা বেড়ে ওঠে তারা কিন্তু ব্যবসার আসল যে জিনিসটা যেমন ব্যবসা কিন্তু একসময় আমাদের দেশে আ খুব বেশিদিন আগে না কিন্তু যে আমাদের দেশে ব্যবসা ইউনিভার্সিটিতে পড়ানো শুরু হয়েছে। আ একটা সময় এই যেমন আমার বড় মামা উনি হচ্ছে আ অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ছিলেন উনি। পরে কমার্স কলেজে উনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। আ আ তো কিছুদিন আগে রিটায়ার করছে। সো উনারা যখন উনার কাছ থেকে আমি শুনছি, আমার ওয়াইফ অবশ্য অ্যাকাউন্টিং এ পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো উনার কাছ থেকে ১ম শুনলাম আরকি যে আ একটা সময় ঢাকা ইউনিভার্সিটিতে যখন আ মানে কমার্স তখন একটা সাবজেক্ট ছিল কমার্স। তখন ফ্যাকাল্টি ছিল না। কমার্স ছিল একটা সাবজেক্ট। এবং সেই সাবজেক্টটা ছিল আর্টস এর অধীনে। আর্টস এর অধীনে একটা সাবজেক্ট ছিল যেটার নাম ছিল কমার্স। তো সেটা যখন ইউনিভার্সিটিতে পড়ানো শুরু হয় তখন আমাদের দেশে অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন জহুরুল ইসলাম। ইস্টার্ন গ্রুপের আ প্রতিষ্ঠাতা। তো জহুরুল হক বা জহুরুল ইসলাম। হ্যাঁ। তো উনি তখন খুব হাসাহাসি করছেন আরকি। উনি তখন বললেন যে, "এই ব্যবসা আবার এটা ইউনিভার্সিটিতে পড়ানোর বিষয় নাকি?" এই যে এখন অনেকে ডিম ভাজা একাডেমিক কারিকুলাম এ যোগ করা নিয়ে যেরকম ট্রল করতেছে না? যে এই ডিম ভাজা এটাও স্কুলে শিখাইতে হবে নাকি? তো একটা সময় এরকম হাসাহাসি করছিলেন জহুরুল ইসলাম যে, "ব্যবসা এইটা ইউনিভার্সিটিতে শিখা লাগে নাকি?" কারণ জহুরুল ইসলামরা তো আর ইউনিভার্সিটিতে ব্যবসা শিখেননি। কিন্তু বাংলাদেশের উনি অন্যতম সফল একজন ব্যবসায়ী। বাংলাদেশের রিয়াল এস্টেট ব্যবসার পথিকৃৎ বলা চলে উনাকে। সো উনি তখন খুব হাসাহাসি করছেন। কিন্তু পরে দেখা গেল যে একটা সাবজেক্টে পড়ে ব্যবসায়ী হওয়া যায় না। এরপরে সেটা একটা ফ্যাকাল্টি হলো। সেখানে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে শুধু এখন এই অ্যাকাউন্টিং এর মধ্যেই আলাদা করে ১৭-১৮ টা প্রফেশনাল ডিগ্রি আছে। মানে ১৭-১৮ টা আলাদা ডিসিপ্লিন আছে শুধু অ্যাকাউন্টিং এর মধ্যেই। যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, তারপরে হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স হচ্ছে আপনার যারা ওই যে রিস্ক ক্যালকুলেট করে আরকি। আপনার রিস্ক অ্যাসেস করে, আপনার ইন্সুরেন্স এর অ্যাকাউন্টিং যে কতটুকু রিস্ক এবং কতটুকু প্রিমিয়াম আপনি নিবেন।
তা না হলে তো আর শেষ পর্যন্ত ইন্সুরেন্স কোম্পানি লোকসান দিবে। সো সেইটা আবার অ্যাকাউন্টিং এর একটা আলাদা ডিসিপ্লিন। সেটা সব অ্যাকাউন্টেন্ট করতে পারে না। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এরকম মার্কেটিং এর মধ্যেও এখন অনেকগুলো ডিসিপ্লিন আছে। সো ডিজিটাল মার্কেটিং এখন একটা আলাদা ডিসিপ্লিন হিসাবে পড়ানো হয়। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো বিজনেসে এখন এতগুলো ব্রাঞ্চ, হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে এগুলো সবগুলোর উপর আলাদা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং থেকে আলাদা হয়ে গেল ফাইন্যান্স। ফাইন্যান্স থেকে এখন আলাদা ব্যাংকিং আলাদা ডিগ্রি। কারণ ব্যাংকিংও দেখা যাচ্ছে যে ৪-৫ বছরের কম পড়লে ব্যাংকিং এত ভাস্ট যে আপনি আ ব্যাংকিং এর উপরে ২ টা কোর্স পড়ে ব্যাংক চালাইতে পারবেন না। ব্যাংকিং এর উপর আলাদা ইনস্টিটিউট আছে বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। তারপর এই যে তাহলে ব্যবসা এত পড়েও মানুষ ব্যবসার কুল কিনারা করতে পারতেছে না। ব্যবসা নিয়েই এত পড়াশোনা। কিন্তু তারপরেও আপনি ব্যবসায়িক পরিবারে যদি বেড়ে উঠেন, আপনি দেখবেন যে আপনি অনেক ভালো ব্যবসায়ী। তাই না? এই যে অনেক সময় আমরা মনে করি যে না এটা পরিবারতন্ত্র। উনি বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে, উনি গিয়ে এমডি হয়ে গেল। না, উনি ব্যবসার যা বুঝে, আপনি যদি আরো ২০ টাও এমবিএ করেন, তাও আনভিরের সমান ব্যবসা বুঝবেন না। কারণ ওই যে উনি উনার ফ্যামিলি থেকে এই জিনিসগুলো শিখছে। ফ্যামিলি থেকে যে কারণ ওগুলা ব্যবসার বই পুস্তকে থাকে না। ব্যবসার বই পুস্তকে ওই জিনিস থাকে না যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে কি করা লাগবে। আমার একটা বই আছে 'মগের মুল্লুকের অর্থনীতি'। এই বইটা আপনারা কালেক্ট করে পড়বেন তাহলে বুঝবেন বাংলাদেশে ব্যবসা করতে কেন আপনি বই পুস্তক পড়ে ব্যবসা করতে পারবেন না। আপনি ব্যবসার কিতাবে যা লেখা আছে এ দিয়ে যদি ব্যবসা করতে যান শেষ পর্যন্ত জেলে যাবেন। হুম। সো ব্যবসা তো করতে পারবেনই না। এজন্য এই 'মগের মুল্লুকের অর্থনীতি' বইটা পড়বেন। সো এরকম অনেক কিছুই আছে যেগুলা ব্যবসার কিতাবে পাবেন না। এবং এই বইটা যে আমি লিখছি 'মগের মুল্লুকের অর্থনীতি' এটা আমি আমেরিকা আছে দেখে লিখতে পারছি। এটা যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে আমি এই বই লিখতে পারতাম না। সো এই বই এজন্য আমাদের প্রফেসর মিজান স্যারও এই বইটা রিভিউ করছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি মার্কেটিং এর অধ্যাপক। স্যার ওই কথা বলছে। বলছে যে, "এই কথাগুলো তুমি লিখতে পারছো এই কারণে কারণ তুমি আমেরিকায় আছো। যদি বাংলাদেশে থাকতে তাহলে এই বই লিখতে পারতা না।" সো আপনারা সে বইটা কালেক্ট করে পড়বেন। তাহলে আপনি বুঝবেন যে ব্যবসা বাংলাদেশে কিভাবে হয়, কিভাবে করতে হয়। ব্যবসা বই পুস্তক পড়ে করা যায় না। সো এইটা। তো যারা কারণ ১ম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠার কারণে এই আনভির বা অন্যান্য যারা আছে তাদের যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, নেটওয়ার্ক আপনি তো তৈরি করতে পারবেন না সহজে। তাদের তো সব বড়, বড় ব্যবসায়ী। সেখানেই তো সব বড়, বড় ব্যবসায়ীরা হচ্ছে তার আঙ্কেল। তাই না? অমুক গ্রুপ অফ কোম্পানির এমডি, অমুক গ্রুপ অফ এরা সাপ্লায়ার বলেন, ডিস্ট্রিবিউটর বলেন, তারপরে এমপ্লয়ি এরা সব তো তার আঙ্কেল। এদের সবার সাথে তো সে ছোটবেলা থেকেই তো তাদের ইন্টিমেসি আছে। তাদের বাড়িতে যাচ্ছে, তার ছেলেমেয়েরা তাদের বন্ধু। তারা একই স্কুলে পড়াশোনা করছে। তারা সব দোস্ত এবং তার দোস্তরাই এখন সেসব কোম্পানির আবার এমডি। সো তাদের তো হ্যাঁ, ঠিক আছে। তারা এরকম কোটি, কোটি টাকার ডিল তো মুখে, মুখে করতেছে। সো হ্যাঁ, "দোস্ত আমার কাছ থেকে নিবা এই জিনিস। এটা আমি ইম্পোর্ট করি।" ৳১,০০০,০০,০০,০০০ মাল বিক্রি হয়ে গেছে মুখের কথায়। ঠিক আছে। কারণ আমি আবার তার কাছ থেকে নেব তো। আমি আবার তার কাছ থেকে ম্যাটেরিয়াল নেব। যে ঠিক আছে আমার এই যে কাগজ মিলের জন্য ম্যাটেরিয়াল লাগবে এটা তুমি সাপ্লাই দাও। এই ৳১,০০০,০০,০০,০০০ অর্ডার কিন্তু আমি তারে দিয়ে দিলাম। সো এরকম হাজার, হাজার কোটি টাকা। কারণ তারাই তো বিজনেসের সিন্ডিকেট। তারাই তো বিজনেস নিয়ন্ত্রণ করে। সো এই যে জিনিসগুলো এগুলো তো ফ্যামিলির বাইরে গিয়ে আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি যখন করবেন সেটা খুবই রেয়ার। ওই যে বললাম এটা একটা এলিমেন্ট। ব্যবসায়ী পরিবারে অভিনয়ের বেলায় যদি আপনি দেখেন, অভিনয়ের ক্ষেত্রে আপনি আ এই যে বাংলাদেশেও যদি দেখেন আবুল হায়াত, বিপাশা হায়াত, এই যে পান্না কায়সার, শমী কায়সার, তারপরে আপনি দেখবেন ফ্যামিলি। কারণ ওই যে একটা ফ্যামিলিতে বেড়ে উঠার কারণ সেখান থেকেই তারা শিখতেছে। আপনি আম এই যে সানি দেওল, ববি দেওল, এষা দেওল, তাই না? ওই যে তারা আ মানে ধর্মেন্দ্রর হচ্ছে ফ্যামিলি। তারপরে এই যে সালমান খান, সালমান খানের বাপও কিন্তু পরিচালক ছিল। বড় মাপের পরিচালক ছিল। আ চলচ্চিত্র নির্মাতা ছিল উনি। তো সালমান খানের ভাই যে তারপরে সোহেল খান, আরবাজ খান আরো যারা আছে তারাও কিন্তু পরিচালক, নায়ক, অভিনেতা। তার মানে কি তাদের যে ফ্যামিলি, তাই না? তারা তো ইনফ্লুয়েন্স ইন এ মানে ইনফ্লুয়েন্সার আগে থেকেই। সো সেই পরিবারে বেড়ে উঠে সালমান খান হওয়া যতখানি সহজ, সালমান খান যদি ওই পরিবারে না জন্মাইতো তাহলেও হ্যাঁ, সালমান খান ভালো অভিনেতা এ কথা সত্যি। আমি বলতেছি না যে শুধু পরিবারের কারণেই
উনি একটা পজিশন দখল করে নিয়েছে। অবশ্যই মানুষ তো সালমান খানের সিনেমা পছন্দ করে। পছন্দ করে দেখেই তো সে টিকে আছে। হ্যাঁ, কারণ দর্শক প্রিয়তা কিন্তু দর্শকের কাছ পর্যন্ত তো পৌঁছানোর জন্য আপনার একটা ব্রিজ লাগবে। যখন দর্শক দেখলো সালমান খানের অভিনয় তখন মানুষ বলল যে, "না, আ আমরা আমরা তখন উনার ফ্যান।" ঠিক আছে। কিন্তু এই পর্যায় পর্যন্ত এই যে একজন ভালো অ্যাক্টর হয়ে উঠার জন্য ওই ফ্যামিলিতে জন্মানোটা তার জন্য অনেক হেল্পফুল হইছে। না সেখানে না হলে আপনি জানতেনই না যে সিনেমা কিভাবে তৈরি হয়। সিনেমাতে কার কি রোল? সিনেমা তৈরি করতে কত ধরনের প্রফেশনাল দরকার হয়। সেই বেসিক মেকানিজম গুলো তো আপনি আমি জানিই না। যে সিনেমা কেমনে শুট করে, কেমনে এডিট করে, কিভাবে কে স্ক্রিপ্ট লেখে, কে চিত্রনাট্য লেখে, সিনেমা তৈরির কতগুলো স্টেপ আছে। কিভাবে সিনেমা তৈরি হয়, সেখানে প্রযোজকের ভূমিকা কি, পরিচালকের ভূমিকা কি? আ এইসব ব্যাপারগুলো সিনেমার মার্কেট কি? সেই সিনেমার মার্কেটিং কিভাবে হয়? হ্যাঁ? কারা এই জিনিসগুলোর পেছন থেকে কলকাঠি নাড়ে? সেই মেকানিজম যদি আপনি না জানেন, সো শুধু একটা মানে অভিনয়ের স্কুলে গিয়ে আপনি অভিনয় শিখলেন, হবে না তো। সো আ এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ওই ফ্যামিলিতে যারা জন্মাইছে তারা মানে যারা অভিনয় করে না তারাও জানে। মানে ধরেন কাপুর পরিবারে যারা অভিনয় করে না, কিন্তু উনি কাপুর পরিবারে জন্মাইছে, উনিও যেকোনো ফিল্মের প্রফেসরের থেকে ভালো জানে। সিনেমা কেমনে তৈরি হয়, কেমনে বানায়। কিন্তু উনি হয়তো অন্য ব্যবসা করে। বা সিনেমার সাথে রিলেটেড অনেক কিছুতে তারা ইনভলভ। হয়তো অনেকে অভিনয়ে না আসলে আমরা হয়তো তাদেরকে চিনি না। কিন্তু সিনেমার সাথে রিলেটেড আরো অনেক রকমের বিজনেস আছে। সেগুলোতে তারা সফল। তারা হয়তো অনেকে প্রযোজক বা তাদের হয়তো প্রোডাকশন হাউস আছে বা বিভিন্ন রকমের বিজনেসে তারা ইনভলভ। ফিল্ম রিলেটেড। ফিল্ম রিলেটেড হাজারটা ব্যবসা আছে। সেগুলোর সাথেও ওই পরিবারের সদস্যরা ইনভলভ। সবাই যে শুধু অভিনয়ে আসছে, সবাই যে নায়ক হইছে, নায়িকা হইছে তা না। সো আমরা যারা নায়ক-নায়িকা হইছে তাদেরকে আমরা চিনি আরকি। তাদের কথা হয়তো আমরা বলতেছি। সো সেখানেও আমরা দেখতেছি কাপুর পরিবার, এই যে আপনার আ ওই কি কারিনা কাপুর, তার বড় বোনও কিন্তু বড় নায়িকা। এরকম। সো সেখান থেকে সাইফ আলী খান, আ তো এরকম তার মেয়েও এখন অভিনয়ে আসছে। তারপরে আবার আম ও ও আপনি যদি গানের কথা চিন্তা করেন, লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের বোন কিন্তু আশা ভোসলে। তারপরে এই যে রাহাত ফাতে আলী খান। তো ওনার আ ইয়ে ছিল যে নুসরাত ফাতে আলী খান। নুসরাত ফাতে আলী খান খুব সম্ভবত উনার চাচা ছিলেন আরকি। আই এম নট সিউর। আ যাই হোক মানে একই ফ্যামিলির। তো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো হ্যাঁ, এখন রাহাত ফাতে আলী খান শুধু তো আর আ পরিবারের জোর করে তো আর উনাকে কেউ এনে সিঙ্গার বানায় দেয়নি। লতা মঙ্গেশকর অবশ্যই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আ সঙ্গীত শিল্পী। আ এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আশা ভোসলে অসাধারণ। আ কিন্তু কথাটা হচ্ছে যেটা সেটা হলো এই অসাধারণ হয়ে ওঠার পিছনে পরিবারের অনুপ্রেরণা ছিল। জি, জি, ফিরোজ ভাই লিখেছেন হ্যাঁ, চাচা ছিল। রাহাত ফাতে আলী খানের চাচা ছিল নুসরাত ফাতে আলী খান। এখন আ রাহাত ফাতে আলী খানও অনেক বড় মাপের একজন শিল্পী। মানে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন সঙ্গীত শিল্পী। কিন্তু কথা হলো এই অনুপ্রেরণাটা তো উনি পেয়েছেন হচ্ছে উনার চাচা থেকে। এখন মানে আমাদের চাচাও যদি এই নুসরাত ফাতে আলী খান হতো, তাহলেও কিন্তু আমরা কিন্তু সঙ্গীত শিল্পী হয়ে যেতাম। যে আমরা হারমোনি তবলা নিয়ে কিন্তু বাজানো শুরু করে দিতাম এবং বাজাইতে এখনকার মতো এত খারাপ তো না হয়তো একেবারে কিছু না হইলেও মানে যে অন্তত আসরে-মাসরে গাইতে পারতাম। তাই না? ভালো শিল্পী হইতাম। হয়তো একেবারে ওরকম জগৎ শ্রেষ্ঠ না হইলেও। তো কারণ হচ্ছে যেটা সেটা হলো কিন্তু আমরা তো হারমোনিও দেখি নাই। আ তবলা বা কোন আমাদের তো গানের পরিবার না। যে কারণে কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে পরিবার থেকে এই জিনিসগুলো তৈরি হয়। দেখেন এখানে এটা কিন্তু নেটওয়ার্কিং, এটা কিন্তু নেপোটিজম না। মানে আমি যাদের উদাহরণ দিচ্ছি এই যে জর্জ ডব্লিউ বুশ, এটা কিন্তু নেপোটিজম না। জর্জ ডব্লিউ বুশ কিন্তু রাজনীতির পরীক্ষা দিয়েই কিন্তু প্রেসিডেন্ট হইছে। উনাকে কিন্তু মানুষ একদম ফেয়ার ইলেকশনের মাধ্যমেই কিন্তু উনি প্রেসিডেন্ট হইছে। জেব বুশ যে আ ইয়ে হইছে মানে গভর্নর হইছে, জেব বুশও কিন্তু পরে প্রেসিডেন্ট রেসে নামছে কিন্তু প্রেসিডেন্ট হইতে পারে নাই। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ইলেকশন করছে কিন্তু প্রেসিডেন্ট হইতে পারে নাই। কিন্তু উনি যদ্দূর হইছে সেটা কিন্তু উনার যোগ্যতার পরিচয় দিয়েই হইছে। কিন্তু এই যোগ্যতাটা উনার তৈরি হইছে উনার ফ্যামিলি থেকে। এই নলেজ, এই যে নেটওয়ার্ক, এই যে এক্সপেরিয়েন্স এসব জিনিসগুলো উনি কিন্তু বা এই যে লতা মঙ্গেশকর এগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর উদাহরণ। এগুলো নেপোটিজম না কিন্তু। নেপোটিজম ভিন্ন জিনিস। নেপোটিজম ইস এ ক্রাইম। আগেই বলছি নেপোটিজম হচ্ছে অপরাধ। যে সেখানে
আ নেপোটিজমের উদাহরণ হইতেছে এই যে কি আমাদের মাহফুজ আহমেদ আছে একজন, ওই যে এটিএন বাংলার। উনি ওনার বিয়ে করলো ইভা রহমানকে। তারপরে সারাদিন উনি ইভা রহমানের গান বাজায় এটিএন বাংলায়। মানে জোর করে ইভা রহমানের গান শোনাবে। ইভা রহমান কোনো ভালো সিঙ্গার না। এটা আমরা সবাই জানি। এটা ইভা রহমানও জানে। এটা মাহফুজ আহমেদও জানে। সো আমরা যে জানি এটাও তারা জানে। তারপরেও গান গাইয়েই যাইতেছে। জোর করে মানুষকে গান শোনাবে। কারণ ওনার টিভি চ্যানেল আছে। এইটাকে বলে নেপোটিজম। সো জি, আ আ শিশু বয়সে রাহাত ফাতে আলী খান, নুসরাত ফাতে আলী খানের সাথে স্টেজে বসতেন এবং গাইতেন। জি, এইভাবেই তো আ বড় মাপের শিল্পী। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি ছোটবেলায় এই নুসরাত ফাতে আলী খানের সাথে বসে গান গাওয়ার সুযোগ পাইতেন, মানে আপনি যদি উনার কাছ থেকে সরাসরি গানের তালিম নিতে পারতেন, তাহলে আপনি যে বড় শিল্পী হইতেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো এই সুযোগটা কি আমরা ৩ জনম জন্মাইলে পাবো? মানে আপনি আরো ৩ জনম জন্মাইলেও তো আপনি এই নুসরাত ফাতে আলী খানের মতো গুরু পাবেন না। আপনি যদি ওরকম গুরু পান, তাহলে আপনি শিল্পী হইতে পারবেন। কিন্তু ওরকম গুরু তো চাইলেই পাওয়া যায় না। আপনি কি চাইলে জর্জ বুশ সিনিয়রের মতো একজন পলিটিক্যাল অ্যাডভাইজার পাবেন? যে আপনাকে বলে দিবে কিভাবে রাজনীতিবিদ হইতে হয়? পাবেন। তার কাছ পর্যন্ত আপনি ভিড়তে পারবেন। হার্ভার্ড, এমআইটির মতো ইনস্টিটিউট ওনাদেরকে একটা লেকচার দেওয়ার জন্য আ উনাদের পিছন ঘুরে যে আপনারা এসে আমাদেরকে একটা লেকচার দেন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন। সেই লেকচারের জন্যই তো মানুষ হার্ভার্ডের স্টুডেন্টরা মুখিয়ে থাকে। তো হয়তো সমাবর্তনে এসে একটা বক্তৃতা দেয়। সো অথচ উনার যে ছেলে, সেই ছেলে উঠতে বসতে কিন্তু তার কাছ থেকে পলিটিক্স এর লেসন নিচ্ছে। হ্যাঁ, এইভাবে করবা, বড় সব পলিটিশিয়ানদের সাথে পরিচয় করায় দিচ্ছে। প্রত্যেকটা ইভেন্ট এনালাইসিস করে বুঝাইয়া দিচ্ছে। যে হ্যাঁ, এই পরিস্থিতিতে তুমি এইভাবে এটা করবা, এটা রাইট ডিসিশন, এটা রং ডিসিশন, এটা করলে এই হইতো, এটা করলে ওই হইতো। তো এখন আপনি জর্জ বুশের মতো পলিটিক্যাল অ্যাডভাইজার কোথায় পাবেন? আপনি বিল ক্লিনটনের মতো পলিটিক্যাল অ্যা এ এ অ্যা মানে অ্যাডভাইজার কোথায় পাবেন যে আপনাকে পলিটিক্স শিখাবে? আপনি রাহাত ফাতে আলী খানের মতো গুরু কোথায় পাবেন? ওই যে এরকম আমরা অনেক সিনেমায় দেখছি যে গান শিখায় গুরু, তারপরে গুরু দক্ষিণা দিতে হয়। সে যদি বলে আঙ্গুল কেটে দিয়ে দিতে হবে। তো এখন তার মানে কি? আপনি ভালো গায়ক হইতে হলে তো আপনাকে ভালো গুরু লাগবে। সো সেই গুরু তো তারা পাইছে হলো তাদের ফ্যামিলি মেম্বারদেরকে। এ কারণে তারা লতা মঙ্গেশকর হইতে পারছে। এখন আপনিও যদি এরকম লতা মঙ্গেশকরের মতো গুরু পেয়ে যান, এখন সেইটা তো আপনি জানেন যে ভাই আমরা পাবো না। আমরা তো লতা মঙ্গেশকরের অটোগ্রাফ পাইতেই তো আমাদের আ জিন্দেগি পার হয়ে যায়। তার কাছ পর্যন্ত তো যাইতে পারতেছি না একটা অটোগ্রাফের জন্য। আর উনি আমাদেরকে বসে গান শিখাবে। সেটা কিভাবে সম্ভব? সো কথা হচ্ছে যেটা আ কথা হচ্ছে যেটা সেটা হলো এই যে পরিবার, তাহলে আমরা বুঝতে পারছি যে পরিবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে পরিবার থেকেই আমরা এইসব জিনিসগুলো শিখি। তো এখন আ পরিবারের যে লেসনটা আ চলেন আমরা আ ওকে, ওকে। তো এখন আমরা এটাকে অনেক সময় পরিবারতন্ত্র মনে করি। ওই যে আগে যেটা বলছিলাম যে পরিবারতন্ত্র মানে নেপোটিজম যে জিনিসটা সেটা নেগেটিভ, সেটা ক্রাইম। যখন আমরা পরিবারতন্ত্র বলতে নেপোটিজমকে বুঝি যে ভাই আমার ছেলে আমি তাকে জোর করে একটা পদে বসায় দিলাম। তার ওই পদে থাকার কোনো যোগ্যতা নাই। সেইটার নাম হচ্ছে নেপোটিজম, সেটা পরিবারতন্ত্র। কিন্তু পরিবার থেকে তার মধ্যে যদি যোগ্যতা তৈরি হয়, তাহলে সেটাকে কিন্তু আপনি নেপোটিজম বলতে পারবেন না। কারণ সে যোগ্যতা অর্জন করছে। সে পরিবার থেকে অর্জন করছে। সে তার বাপাকে দেখে রাজনীতি শিখছে। সে যদি রাজনীতি শিখে, সে যদি রাজনীতিবিদ হয়, তাইলে তাকে অবশ্যই আপনার যোগ্য জায়গা দিতে হবে। সেইটাকে আপনি নেপোটিজম বলে আ কিন্তু ক্রিটিসাইজ করতে পারবেন না। পরিবার থেকে এরা এমন অনেক জিনিস শিখে বা সঠিক দিক নির্দেশনা পায় যা পলিটিক্যাল সায়েন্স, সঙ্গীত, নাটকে পড়েও শেখা যায় না। তাই না? একজন অভিনেতার ছেলে। সে তার বাপের কাছ থেকে অভিনয়ের যা কিছু জানে সেগুলো আপনি কোনদিনও শিখতে পারবেন না। আপনি কখনোই আ বড় ধরেন এই ফিল্ম স্কুল যেগুলো আছে
আ সেইসব স্কুলেও আপনি ধরেন আ তারা বসে থাকে যে শাহরুখ খান সেখানে গিয়ে একটা লেকচার দিবে। আ তাও সেটা হয়তো তাদের যখন সমাবর্তন হয় তখন সেখানে একটা বক্তৃতা দিবে। তো কিন্তু শাহরুখ খানের ছেলেমেয়েরা তো তার কাছ থেকে শিখতেছে। সে প্রতিদিনই তো ২, ৪, ৫ ঘন্টা সময় তার ছেলেমেয়ের সাথে কাটায়। হ্যাঁ, তারা তার কাছ থেকে শিখতে পারতেছে। যেটা আমার আপনার পক্ষে শেখা সম্ভব না। ইতিবাচক হোক আর নেতিবাচক হোক জীবনের সবচাইতে প্রভাবশালী শিক্ষাটা আমরা পরিবার থেকেই পাই। পরিবার। পারিবারিক শিক্ষা অনেকটা রেলপথের মতো পূর্ব নির্ধারিত গন্তব্য। মানে একবারে রেলপথ যেরকম। আপনার রেলপথ বানানো আছে। রেলগাড়ি রেলপথের বাইরে কিন্তু চাইলেও যেতে পারবে না। যে গেলেই অ্যাক্সিডেন্ট হবে। বড় রকমের আ দুর্ঘটনা ঘটবে। সো মোটামুটি রেল লাইন যেভাবে গেছে রেলগাড়িও সেভাবেই যাবে। সো পরিবারের যে শিক্ষাটা সেটা অনেকটা আমাদের জন্য এরকম গন্তব্য ঠিক করে দেয়। এখন পরিবারে মানে ভালো পরিবারে জন্মেও খারাপ হইছে এরকম উদাহরণ আছে। আবার খারাপ পরিবারে জন্মেও শেষ পর্যন্ত আবার তারাও সফল হইছে। সেরকম উদাহরণও আছে। কারণ ওই যে বললাম পরিবার একটা এলিমেন্ট। এটা সব না। আরো এলিমেন্ট আছে সেগুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সো এখন আপনি উদ্যোগী হয়ে যদি দিক পরিবর্তন না করেন বা অন্য কোনো কারণে যদি দিকভ্রান্ত না হন, তাহলে আপনি দিন শেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন। অন্যান্য অনেক কারণে মানুষ দিকভ্রান্ত হয়। এ কারণে অনেক ভালো পরিবারের ছেলেমেয়েরাও শেষ পর্যন্ত ডিরেইলড হয়ে যায়। তারাও গোল্লায় যায়। সেটা ওই যে বললাম স্কুল বা আরো অনেকগুলো কারণ আছে। সেসব কারণে দেখবেন যে অনেক এই যে হলি আর্টিজান এ যারা হামলা করছে তাদের অনেকেই কিন্তু অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে। কিন্তু শেষ পর্যন্ত তারা পরে কি হয়ে গেল? ডিরেইলড হয়ে গেল। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হলো যে সেটা নানান কারণে হয়। সে কারণগুলো আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আদারওয়াইজ তাদের যে ফ্যামিলি টিচিং যেটা, সেইটা যদি কোন জায়গায় ইন্টারাপ্টেড না হয়, তাহলে আম তাহলে যে জিনিসগুলো হয় হ্যাঁ, এই যে আমাদের ফিরোজ ভাই, উনি কমেন্ট করলেন যে, "আমার মেয়ে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং, রাইডিং, ডাইভিং সব পারে। ভালোভাবেই পারে।" হ্যাঁ, কথা সত্য। কারণ এই ফিরোজ ভাই হচ্ছে 'প্রথম আলোর' চিফ ফটো জার্নালিস্ট ছিলেন এবং উনি ডকুমেন্টারি নির্মাতা। উনি অনেকগুলো ডকুমেন্টারি বানিয়েছেন। আ সো কোয়েশ্চেন হচ্ছে ওই যে বাবার কাছ থেকে ওই জিনিসগুলো কিন্তু শিখে ফেলে। তো এখন এইটা যদি আপনি উনার কাছ থেকে শিখতে যান, উনার কিন্তু ভাই শেখানোর সময় নেই। আ উনার কাছে এখন তো এই যে ব্যাপারগুলো, মানে পরিবারের মানুষগুলো এই জিনিসগুলো একটু করে শিখতেই কিন্তু শিখে ফেলে। কিন্তু সেটা আপনি দেখা গেল যে কোন একটা জায়গায় ভর্তি হয়ে আপনি সেখানে মাস্টার্স করলেন, তাও আপনার অত ভালো শেখা হয়নি। সো পরিবার থেকে আমরা এমন অনেক দারুণ জিনিস শিখে ফেলি। আমাদের পরিবার এই জিনিসগুলো নির্ধারণ করে। সো এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে পারিবারিক শিক্ষাটা হচ্ছে আপনার এই যে মানে আমাদের পরিবারে তাহলে দেখেন এখন শুধু যে এই যে ফটোগ্রাফি, এডিটিং, সিনেমাটোগ্রাফি এগুলো না। আমরা আমাদের অজান্তে আমাদের পরিবার থেকে এমন অনেক জিনিস শিখে ফেলি। আ সেটা কিরকম? যেমন ধরেন আমাদের পরিবারের ধর্মবিশ্বাস। তাই না? এখন আমাদের পরিবারের যে ধর্মবিশ্বাস সেটা কিন্তু বাই ডিফল্ট আমাদের মধ্যে ইনস্টলড হয়ে গেছে। মানে ওইটার জন্য আমাদের আলাদা করে কোনো মসজিদ, মাদ্রাসা, মক্তব কোথাও যেতে হয় নাই। আমাদের পরিবারের লোকরা যা বিশ্বাস করে সেটাই আমরা বিশ্বাস করি। সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের মধ্যে ইনস্টল হয়ে গেছে। সো আমাদের পরিবারের যা ধর্মবিশ্বাস, আমরা মুসলিম পরিবারে জন্মাইলে আমরা মুসলিম, যে হিন্দু পরিবারে জন্মাইছে সে হিন্দু এবং যে শিয়া পরিবারে জন্মাইছে সে শিয়া, যে সুন্নি পরিবারে জন্মাইছে সে সুন্নি, যে আহমদিয়া পরিবারে জন্মাইছে সে আহমদিয়া, যে আহলে হাদিস পরিবারে জন্মাইছে সে আহলে হাদিস। সে রফল ইয়াদাইন করে। তাই না? যে তবলিগ জমাতে জন্মাইছে সে তবলিগ জমাত। তার মানে কি? ওই যে আমাদের পরিবারের যে ধর্মবিশ্বাস সেটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের মধ্যে ইনস্টল হয়ে গেছে। সো ওই যে मैं ऐसा क्यों हूँ? কারণ হচ্ছে আমার পরিবার। পরিবার এরকম। আমাদের পরিবার এমন বিশ্বাস করে এই কারণে আমিও বিশ্বাস করি। এজন্য আমার কাছে এটাই রাইট মনে হয়। কিন্তু আরেকজনের কাছে আবার আমারটা রাইট মনে হয় না। এজন্যই গ্যাঞ্জাম লাগে। এজন্যই ২ জন একেবারে মুখামুখি। ফাইট। আমি বলতেছি আমারটা ঠিক, তুমি বলতেছো তোমারটা ঠিক। আসলে ২ টাই ঠিক। কারণ ২ জন ২ টা বিশ্বাস করে, কারণ ২ টা ওই তার ২ পরিবার ২ টা বিশ্বাস করে। তাই না? সো শিয়া সুন্নিদের মধ্যে কারা সঠিক? এটা আমি সুন্নি পরিবারে জন্মাইছি তাই আমার কাছে এটা ঠিক মনে হয়। এটা হচ্ছে আমার পরিবারের বিশ্বাস। আমি যদি শিয়া পরিবারে জন্মাইতাম আমার কাছে তখন মনে হইতো যে শিয়ারাই হচ্ছে
মুসলিম। হ্যাঁ, তো আ একটু আচ্ছা। রাজনৈতিক বিশ্বাস মানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক মোটামুটি পারিবারিকভাবে যদিও চেঞ্জ সামাজিক মূল্যবোধ আছে সেই জিনিসগুলো আস্তে, আস্তে আমাদের মধ্যে পজিটিভ হোক, নেগেটিভ হোক মানে সামাজিক পরিবার কিভাবে বাকিদেরকে যাই ধারণা দেয় আমরা তাই শাশ্বত সত্য হিসেবে বিশ্বাস করি। মানে এই যে পরকাল আমরা তো পরিবার মেইনলি আমাদেরকে যে ধারণাটা দিয়েছে সেটাই আমাদের মধ্যে আ আস্তে, আস্তে বদ্ধমূল হয়। সেটাই আমরা শাশ্বত সত্য হিসেবে বিশ্বাস করি। আমরা কিন্তু জানি না। সো আমাদের বিবেচনাবোধ তৈরি হওয়ার আগেই আমাদের পরিবারের ধর্মবিশ্বাসকে চূড়ান্ত বা শাশ্বত হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই না? আপনি দেখবেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে আমাদের ধর্মগ্রন্থ পড়ে দেখিনি। পরিবারের মানুষ যা বিশ্বাস করে আমরা তাই বিশ্বাস করি। জি। সো আ একটু ইন্টারাপ্টেড হয়েছে, কেটে গেছে। আবার মনে হয় এখন ঠিক আছে। আচ্ছা। সো আমাদের পরিবারের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসটাই আমাদের মধ্যে ইনস্টলড হয় এবং সেইটাই আমরা চিরন্তন মনে করি। এরপর হচ্ছে যেটা সেটা পারিবারিক শিক্ষা। আমরা যা বিশ্বাস করি, সেই বিশ্বাসের অনুকূলেই আমাদের ব্রেইন যাবতীয় যুক্তি সংগ্রহ করে। মজার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আ মজার বিষয় হচ্ছে যে আমরা কেন আমরা যেটা বিশ্বাস করি সেটাকে কেন ঠিক মনে করি জানেন? আমাদের অবচেতন মন বা আমাদের ব্রেইনের ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করেছি। যে আমাদের ব্রেইন কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটা আগা আ আ আগে একটা পর্বে আলোচনা করেছি। যদি কেউ মিস করে থাকেন তাহলে সেই পর্বটা দেখে নিতে পারেন। সো আমাদের ব্রেইনের এক্টিভিটিস হচ্ছে যেটা বা আমাদের ব্রেইনের কাজ করার ধরন হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি, আমাদের ব্রেইন সেই বিশ্বাসের পক্ষে যুক্তি সংগ্রহ করে। সো এ কারণে ওই যে বললাম, আপনি বলবেন আপনারটা ঠিক, আমি বলব আমারটা ঠিক, আসলে ২ টাই ঠিক। এবং আপনি আমার ঠিকটা দেখতেছেন না, আমি আপনার ঠিকটা দেখতেছি না। কারণ হচ্ছে আমি যেটা বিশ্বাস করি আমার ব্রেইন সেই বিশ্বাসের পক্ষেই যুক্তি সংগ্রহ করে। আমার ব্রেইন সেই বিশ্বাসের পক্ষেই যুক্তি জোগাড় করে। সো এ কারণে এবং আপনার ব্রেইন হচ্ছে আপনি যেটা বিশ্বাস করেন সেসব যুক্তি সে অ্যাকসেপ্ট করে। এর বাইরে যত যুক্তি দিবেন সেগুলো সে অ্যাকসেপ্ট করে না। সেগুলো সে রিজেক্ট করে দিচ্ছে। তাই না? আপনি দেখবেন যে আওয়ামী লীগ করে তাকে আপনি বিএনপি বা জামাতীয়দের যত যুক্তি আছে সব দিবেন সে বলবে যে ভাই এগুলো কোনো যুক্তি না। সে এগুলো একটাও অ্যাকসেপ্ট করবে না। আবার যে জামাত করে তারে আপনি আওয়ামী লীগের যত যুক্তি আছে সব দিবেন বস্তায় ভরে সে একটা যুক্তিও অ্যাকসেপ্ট করবে না। সে বলবে যে না এগুলা কোনো যুক্তি হলো নাকি। সো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো ওই যে সবাই আমরা যা বিশ্বাস করি তার পক্ষেই আমাদের ব্রেইন হচ্ছে যুক্তি জোগাড় করে। যে কারণে আ এই যে পারিবারিক বিশ্বাসের সাথে সংঘাত হলে সেসব বক্তব্য বা যুক্তি প্রমাণ আমাদের ব্রেইন ব্লক করে ফেলে। মানে আমাদের পরিবার যেই ধরনের বিশ্বাস আমরা মনে করছি যে এটা বিশ্বাস করা গুনাহ, এটা বিশ্বাস করা শিরক, এটা বিশ্বাস করা অন্যায়, এটা বিশ্বাস করা অপরাধ। মানে এটা অপরাধ, এটা অন্যায়, এটা ঠিক না, এটা ঠিক। এই যে পরিবারের যে জিনিসগুলো সেগুলো আমাদের মধ্যে যে এমনভাবে ইনস্টল হয় যে এইটার সাথে সাংঘর্ষিক কোনো আইডিয়া, কোনো যুক্তি এগুলো আমাদের ব্রেইন ব্লক করে ফেলে। যেমন আমাদের কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম আছে সেটা চিনে না এমন কোনো প্রোগ্রাম, এমন কোনো আ ফাইল যদি কম্পিউটার পায়, কম্পিউটার সেটা ডিটেক্ট করে ফেলে, ব্লক করে ফেলে। কারণ এই ফাইল সে চিনে না। সো আমরা আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বা আমাদের পারিবারিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কোনো কিছু আমাদের ব্রেইন এটা ব্লক করে ফেলে। যেভাবে আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম অপরিচিত কোনো ফাইল বা ফরম্যাট দেখলে সেটাকে ব্লক করে ফেলে। তাই না? পরিবারের রাজনৈতিক বিশ্বাসই শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক বিশ্বাসে পরিণত হয়। পরিবারের সবকিছুই আমাদের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয় যে এর বাইরে আমরা যেতে চাই না বা যেতে পারি না। তাই পরিবারই হচ্ছে আমাদের ব্রেইনের প্রাথমিক অপারেটিং সিস্টেম। এই যে আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইলে একটা অপারেটিং সিস্টেম লাগে তো যেটা আমাদের সিস্টেম পুরা ফোন বা কম্পিউটারটাকে অপারেট করে এবং কিছুদিন পর, পর আমাদের আপগ্রেড আসে তখন আবার সফটওয়্যার আপডেট দিতে হয়। ঠিক আমাদের
ব্রেইনের এরকম একটা অপারেটিং সিস্টেম আছে যেটা আমাদেরকে অপারেট করে। এই যে আপনি প্রতিদিন অভ্যাসবশত যে কাজগুলো করি, এগুলার একটা সিস্টেম আমাদেরকে অপারেট করে। তা না হলে আমি আর আপনি আমি থাকতাম না। তাই না? সো আমাদের ব্রেইন, আমাদেরকে এই যে অপারেট করে, তো সেই অপারেটিং সিস্টেমটা তৈরি হয় সেটার প্রাথমিক যে বললাম যে আমাদের যে ব্রেইনের যে অপারেটিং সিস্টেম এটা কোত্থেকে আমরা তো বাজার থেকে কিনে আর এটা ইনস্টল করিনি। তাইলে আমাদের ব্রেইনের এই অপারেটিং সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে? এটার প্রাইমারি অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল করছি হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে। এটা হচ্ছে একটা স্টেজ। সো এটার প্রাথমিক অপারেটিং সিস্টেম হচ্ছে যেটা আমরা আমাদের পরিবার থেকে ইনস্টল করি। দেখেন আপনার পরিবারের যে ভাষা, তাই না? নোয়াখাইল্যা বা বরিশাইল্যা, তাই না? এই ভাষা কিন্তু আপনার কষ্ট করে শিখতে হয় নাই। কোন স্কুল, কলেজ, কোন জায়গায় ভর্তি হয়ে আপনি এই গ্রামার শিখছেন? নোয়াখাইল্যা ভাষার গ্রামার, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন শিখছেন এগুলো? শিখেন নাই। কিন্তু এখন চেষ্টা করেও আপনি সে উচ্চারণ ভুলতে পারতেছেন না। এখন আমরা শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করতেছি। কিন্তু ওই যে আঞ্চলিক যে টান, তাই না? সেই আঞ্চলিক টানটা আসি যায় আরকি। তাই না? সেটা চাইলেও আমরা ছাড়তে পারি না। কারণ সেটা আমার মধ্যে ইনস্টলড হয়ে গেছে। হুম? সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো এই আমাদের মধ্যে এই যে মনোভাবটা, এই যে অ্যাটিটিউডটা এটা আমাদের পরিবার থেকে তৈরি হয়। পরিবার থেকেই আমাদের মধ্যে এই ধারণাগুলো, এই বিশ্বাসগুলো বদ্ধমূল হয়। এটা অপারেটিং সিস্টেম আমাদের। তো এই অপারেটিং সিস্টেমটা আমাদেরকে পরবর্তী জীবন পরিচালনা করে। পরবর্তী জীবন আমাদেরকে এই অপারেটিং সিস্টেমটা যেমন একটা কম্পিউটারকে অপারেট করে, ঠিক একই রকমভাবে আমাদের ব্রেইনে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমাদেরকে চালায়। আচ্ছা। আ এক আবার সাউন্ড শোনা যাচ্ছে না ফেসবুকে? একটু মনে হয় ইন্টারাপ্ট করতেছে। আ ওকে। একটু কেউ কমেন্ট করে জানাবেন ফেসবুকে কি সাউন্ড ঠিক আছে কিনা? উম আমার এদিক থেকে তো সবকিছু ঠিকঠাকই দেখাচ্ছে। ফেসবুকে সাউন্ড ঠিক আছে কিনা? শোনা যাচ্ছে কিনা? ওকে, ক্লিয়ার আছে। ওকে, সাউন্ড ওকে। ওকে। জি। তো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো যে আমাদের এই যে পরিবারের যে আ কৃষ্টি কালচার মানে ভাষা, তাদের যে ধর্মবিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস এ সবকিছু এবং ব্যবসা-বাণিজ্য মানে তারপরে জগৎ সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেসব কিছুই আমাদের মধ্যে ইনস্টল হয়। হ্যাঁ? এবং দেখা গেছে যে এই যে ব্যবসায়ী পরিবারে জন্মালে আপনি কেন ব্যবসায়ী হবেন? বা যে পরিবারের মানুষ যারা দেখবেন যে সফল, সেই পরিবারে আরো সফল মানুষ জন্মায়। কেন? কারণ তারা অপটিমিস্টিক। কারণ যেমন ধরেন আপনি একটা ব্যবসা করে যদি সেই ব্যবসায় লাভ হয়, আপনি তখন ব্যবসায় আগ্রহী হবেন। যে ভাই ব্যবসার উপরে কিছু আছে নাকি? ব্যবসা করে এই যে আমি অ্যা অ্যা ৳১,০০,০০০ দিয়ে ব্যবসা শুরু করছি, আমি এখন ৳১,০০,০০,০০০ র মালিক। তো এই ব্যবসার ব্যাপারে আপনি অপটিমিস্টিক হয়ে যাবেন। আপনি আশাবাদী যে ব্যবসা হচ্ছে সবচেয়ে ভালো। ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার এটা হচ্ছে সবচেয়ে মানে ব্যবসা সম্পর্কে যদি আপনার ইতিবাচক অভিজ্ঞতা হয়। আবার ব্যবসায় যখন নেতিবাচক অভিজ্ঞতা হবে, ব্যবসায় যখন আপনি পরপর ৩-৪ বার লোকসান দিবেন, তখন আপনার মনে হবে যে না ভাই ব্যবসার মতো খতরনাক জিনিস আর নাই। সো তখন আস্তে, আস্তে আপনার মধ্যে ব্যবসা সম্পর্কে একটা ভীতি তৈরি হবে। সো এবং আপনি তখন আপনার মধ্যে যদি ব্যবসা সম্পর্কে ভীতি তৈরি হয়, আপনি কিন্তু আপনার ছেলে-মেয়েদেরকেও ব্যবসার ব্যাপারে এই ব্যাড অ্যাডভাইস দিবেন। নেগেটিভ করে দিবেন। যে না, ব্যবসা আমাদের জন্য না। ব্যবসা করার দরকার নেই। ব্যবসা করে মানুষ ফতুর হয়ে যায়। এইভাবে আপনি তাকে নিরুৎসাহিত করবেন। আর যে সফল সে তাকে ব্যবসার লেসন দিবে, ব্যবসায় উৎসাহিত করবে। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা যেমন পরিবারে জন্মাই, আমাদের পিতা-মাতা, আমাদের ভাই-বোন, তাদের যে বিশ্বাস, ভাবনা, তাদের যে মানসিকতা, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা চেতনা, সেগুলো আমাদের মধ্যে ইনস্টলড হয়। এবং সেগুলোই আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করে। এখন এই যে আমাদের পরিবারে সবকিছু পজিটিভ ছিল না। আ আপনি যদি প্যারেন্টিং এর ইয়েতে যান, আপনি দেখবেন যেসব পরিবারে বাবা-মা ঝগড়া করে,
সেসব পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু স্বাভাবিকভাবে সেসব জিনিসগুলো দেখে তাদের মধ্যেও ওই নেগেটিভ অভ্যাস তৈরি হয়। তাই না? অনেক পরিবারে আছে আপনার ছোটখাটো জিনিস চুরি করা, এই যে হোটেলের চামচ চুরি করা, টাওয়েল চুরি করা, এগুলা তারা খুব গর্ব করে বলে। তখন ছেলেমেয়েরা এগুলো থেকে কিন্তু আস্তে, আস্তে অনুপ্রাণিত হয়। যে হ্যাঁ, এটা একটা গৌরবের বিষয়। তা অনেকে দেখবেন এগুলো আ এইসব ছোটখাটো জিনিসগুলো, সেইসব জিনিসগুলো তারপরে আমরা নিজেরা আ যে কাজগুলো করি, আমাদের মধ্যে অনেক বদঅভ্যাস আছে। আমরা ঘন্টার পর ঘন্টা যা করি বাচ্চারা কিন্তু আমাদের কাছ থেকে তাই শিখে। সো সেই জিনিসগুলোই আমাদের মধ্যে বদ্ধমূল হয়। আপনি সারাদিন যদি বসে, বসে টিভি সিরিয়াল দেখেন, আর বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে, "না সে দেখবা না এগুলো।" তারা শুনবে না। তারাও সেটাই শুনবে, তারা সেটাই করবে যেটা তারা আমাদেরকে করতে দেখবে। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা আ এই যে এমন কেন? সেটা হচ্ছে আমরা যে পরিবারে বেড়ে উঠছি, সেইটা আমাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হয়েছে সেই অভ্যাসগুলো, সেটা ভালো অভ্যাস হোক, খারাপ অভ্যাস হোক। এখন আমরা এই আলোচনাটা কেন করতেছি? যে ভাই আমরা যে পরিবারে বেড়ে উঠছি আমরা যদি তেমনই হই, তাহলে আর এই আলোচনা শুনে লাভটা কি? আমরা যদি ইতিবাচক শিক্ষা পাই, না আমরা এই আলোচনাটা এজন্য করতেছি যে আমরা আগে আ জি, আমরা আ এই আলোচনাটা এজন্য করতেছি যে আমরা যদি যেই পরিবারেই জন্মেছি, কারণ এখানে আমরা যে কয়েকশ মানুষ শুনতেছি এই আলোচনাটা, আমাদের একেকজনের ব্যাকগ্রাউন্ড একেক রকম। একেকজনের পরিবারের বাস্তবতা একেক রকম। সো এনিওয়ে আ কোয়েশ্চেন হচ্ছে যেটা যে আমরা কি তাইলে এটা নিয়েই ক্যারি করব কিনা? মানে যেই অ্যাটিটিউড টা আমরা আমাদের পরিবার থেকে ইনস্টল করছে সেটা নিয়েই কি আমরা আমাদের সারা জীবন সামনে অগ্রসর হব? যদি পারিবারিক শিক্ষাটা ইতিবাচক হয় তাহলে তো আপনি সৌভাগ্যবান। আপনি লাকি, আপনার আলাদা করে এসব সাফল্যের বিজ্ঞান বইও কেনা লাগবে না, পড়াও লাগবে না। কারণ আপনি পরিবার থেকে সাফল্যের শিক্ষাটা পেয়েছেন। সেটা আপনার বাবা-মা থেকে পেয়েছেন। সেটা আপনি আপনার এই যে চাচা, মামা, আত্মীয়স্বজন তাদের কাছ থেকে আপনি পেয়েছেন। এই যে পারিবারিক যে শিক্ষা সেটা যদি ইতিবাচক হয়, সেই জিনিসটা আপনি সেখান থেকে শিখেছেন। আপনার কোনো মোটিভেশনাল স্পিকারের কাছে যাওয়া লাগবে না, কোনো কনসালটেন্ট, কোচ কারো কাছে যাওয়া লাগবে না। আপনি পরিবার থেকেই সেই জিনিসটা শিখে ফেলছেন। এমনকি পরিবার যদি আদর্শ পরিবার হয়, আপনি যদি কোনো স্কুল কলেজেও না যান তাও আপনি বাস্তব জীবনে অনেক সফল হবেন। মানে আপনার যদি স্কুল কলেজের ডিগ্রি নাও থাকে, পরিবার থেকে যদি আপনি উপযুক্ত শিক্ষাটা পান, কোন কোচিং সেন্টার, কোন ইউনিভার্সিটিতে না গিয়েও আপনি সফল হতে পারবেন। যদি আপনি আদর্শ পরিবারে জন্মান। তাই না? ওই যে বললাম না, আপনি যদি ওরকম বড় রাজনীতিবিদ হন, তাহলে আপনি কোন ইউনিভার্সিটিতে না গেলেও কিন্তু আপনি সফল রাজনীতিবিদ হতে পারবেন। সো এরকম পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে। কিন্তু কথা হচ্ছে আমরা যদি নেগেটিভ মানে পরিবারে দেখা গেছে যে এমন অনেক জিনিস আমরা পরিবার থেকে শিখছি। এমনকি আমরাও সেগুলোই কি আমরা কন্টিনিউ করব? নো, সেগুলোকে আমরা ইরেজ করতে পারবো। There is a way out. আমরা চাইলে আমাদের এই অভ্যাসগুলো বদলাইতে পারি। কিন্তু কি আগে বদলাইতে হবে সেটার আগে লিস্ট করতে হবে। কারণ কোন আগে তো যেমন অ্যান্টিভাইরাস, আগে তো ভাইরাস ডিটেক্ট করবে। তারপরে না সে ওই ভাইরাসটা ডিলিট করবে বা ইরেজ করবে। সে যদি ভাইরাস ডিটেক্টই করতে না পারে তাহলে ভাইরাস ইরেজ করবে কিভাবে? সো কম্পিউটার অ্যান্টিভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যেটা ভালো অ্যান্টিভাইরাস মানে হচ্ছে তাকে আগে ভাইরাস ডিটেক্ট করতে পারতে হবে। যে আমার কম্পিউটারে ট্রোজান বা বিভিন্ন রকমের ম্যালওয়্যার যত রকমের ভাইরাস আছে এগুলো আগে তাকে ডিটেক্ট করতে পারতে হবে। সো এরকম আগে আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের ফ্যামিলি থেকে কোন জিনিসগুলো আমাদের মধ্যে নেগেটিভ ইনস্টলড হইছে, কোন জিনিসগুলো আমরা ইরেজ করতে চাই। কারণ আপনার কম্পিউটারে যদি ভাইরাস গিজ করে, আপনি যতক্ষণ পর্যন্ত না এই ভাইরাস ক্লিন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটার ঠিকভাবে কাজ করবে না। আপনি যত ভালো কিছুই করার চেষ্টা করেন। সে ভাইরাস কম্পিউটারকে যেরকম স্লো করে ফেলে, এটাকে যেরকম আপনার আ enable করে ফেলে, কাজ করতে দেয় না, ডিস্টার্ব করে বিভিন্ন রকম। ঠিক এরকমই আমরা আমাদের যে বিভিন্ন environment থেকে যেসব নেগেটিভ প্রোগ্রাম আমাদের ভিতরে ঢুকছে, সেগুলো আমাদেরকে এরকম পিছনের দিকে টেনে ধরে রাখে। সেগুলো আমাদেরকে সামনে অগ্রসর হতে দেয় না। সো আমরা এই আমাদের মনোভাব তৈরির যে ২য় স্টেজ সেটা নিয়ে আগামী পর্বে কথা বলব এবং সেটা হচ্ছে স্কুল। মানে স্কুল ও আমাদের মনোভাব। মানে আমাদের আ মনোভাব তৈরিতে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্কুল। এখন এই স্কুল কি? আ স্কুল এবং আমাদের মনোভাব যে আমরা যে স্কুলে বেড়ে উঠি। এখন ধরেন আপনার আ নরমালি ফ্যামিলি অ্যা আ আপনার সবই ঠিক আছে। আপনি ধরেন একটা এলাকায় থাকেন, আপনি একটা গ্রামে।
তো সেই গ্রামের সবার ফ্যামিলির অবস্থা তো একরকম না। কেউ রিক্শাওয়ালা, কেউ আবার আ জেলে, কেউ আবার স্কুলের প্রধান শিক্ষক। তো একই গ্রামেই তো বসবাস করে। তো একই গ্রাম হলেও সবার আর্থিক অবস্থা, সবার পরিবারের বাস্তবতা তো একরকম না। একেকজনের পরিবারের বাস্তবতা একেক রকম। সো কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আ যে এক পরিবারে বেড়ে উঠলো কিন্তু পরিবার ভালো কিন্তু তারপর সে গোল্লায় গেল। কেন? কারণ ওই যে 2nd যে স্টেজটা স্কুল। এখন প্রধান শিক্ষকের ছেলেমেয়েরাও কিন্তু স্কুলে যাচ্ছে। আবার আরেকজন সেই গ্রামে আছে, সে হয়তো চোর। মানে ওই চোরও তো ওই গ্রামেই থাকে নাকি? যে চোর সেও এক মানে প্রত্যেক গ্রামেই তো চোর আছে। সো চোরও আছে আবার প্রধান শিক্ষকও আছে, হেডমাস্টারও আছে, হেড মৌলভিও আছে, ইমাম সাহেবও আছে। এখন ইমাম সাহেবের ছেলে যে স্কুলে যাচ্ছে, ওই চোর যে তার ছেলেও তো একই স্কুলে যাচ্ছে। সো এই স্কুলে গিয়ে তো আবার তারা একটা লম্বা সময় পার করে। সেখানে গিয়ে আপনি কার সাথে মিশবেন? সেই স্কুলের এনভায়রনমেন্ট সেখান থেকে অনেকে আবার ডিরেইলড হয়ে যায়। সো স্কুলিং মানে একটা হচ্ছে পরিবার আমরা দেখলাম, এরপর হচ্ছে স্কুলিং। সেই স্কুলিং থেকে আমাদের এবং স্কুলিং খুব ইম্পোর্টেন্ট। স্কুলিং এর একটা হচ্ছে স্কুল এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে স্কুলের কারিকুলাম। এই কারিকুলাম দিয়ে একটা মানুষকে সায়েন্টিফিক ভাবে প্রোগ্রাম করা হয়। সেটাও আমরা দেখব যে কিভাবে স্কুল আমাদেরকে প্রোগ্রাম করে। আর এই পর্বে আমরা কথা বলবো হচ্ছে মানে আগামী পর্বে যে কথা আলোচনাটা করব সেই আলোচনাটাই আমরা দেখাবো হচ্ছে স্কুলের এনভায়রনমেন্ট। মানে আমাদের টিচার বা আমাদের সহকর্মী, সহপাঠী যারা, তাদের মানসিকতা সেটা কিভাবে আমাদের মধ্যে বদ্ধমূল হয়। সেখান থেকে আমাদের মধ্যে কিভাবে ম্যালওয়্যার, কিভাবে ট্রোজান এসব জিনিসগুলো কিভাবে আমাদের মধ্যে ইনস্টল হয়। পজিটিভ এবং নেগেটিভ ২ টাই হয়। সো এই যে জিনিসগুলো সেগুলো আমরা আগামী পর্বে আলোচনা করব। স্কুল মানে মনোভাব তৈরিতে একটা স্কুল এনভায়রনমেন্ট। এজন্যই আপনার আমেরিকায় স্কুল খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমেরিকায় বা ইউরোপে যে এলাকায় আপনার লোকেশন তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাড়িটা কোন লোকেশনে সেটার উপরে বাড়ির দাম নির্ধারণ করা হয়। যেমন ঢাকায়ও আপনি যদি পোস্তগোলায় একটা বাড়ি কিনেন, সেই একই বাড়ি যদি গুলশানে হয়, তাহলে সেটা আপনি বুঝতেছেন যে বাড়িটার দাম ২০ গুণ বেশি হবে। তো এখন এর কারণ হচ্ছে যেটা সেটা হলো এই একই পরিমাণ জমি, একই রকমেরই একটা বিল্ডিং, একই নির্মাণ ব্যয়, একই কোয়ালিটি। কিন্তু ওই যে একটা হচ্ছে গুলশান এভিনিউতে আরেকটা হচ্ছে পোস্তগোলায়। এখানে পোস্তগোলা, ডেমরা এসব দিকের আ আ দাম আর বাড়ির দাম তো গুলশানে একরকম হবে না। কারণ গুলশানে যেসব স্কুল সেগুলার এনভায়রনমেন্ট আর পোস্তগোলার স্কুলের, ডেমরার স্কুলের এনভায়রনমেন্ট তো একরকম না। স্কুল এনভায়রনমেন্ট আমেরিকায়ও এরকম। আমেরিকায় বাড়ি কেনার যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপের মধ্যে আপনার একটা প্যারামিটারই দেয়া থাকে। আপনি যখন বাড়ি কিনবেন, ওই যে বাড়ির লিস্টিং এ গেলেই তখন দেখাবে। যেমন ধরেন আমি যদি আপনাকে এখনই আমার এই মোবাইলেই দেখাই। যেমন আগামী পর্বে দেখাবো আপনাদেরকে। যে আপনি ধরেন এই যে যখন এই বাড়ির লিস্টিং এ যাবেন এরকম আ এই যে লিস্টিং। তো ধরেন আমি একটা লিস্টিং সিলেক্ট করলাম। যেমন এই যে ধরেন ম্যানহাটনে এখানে একটা আ অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে ৪ বেডরুমের অ্যাপার্টমেন্ট, ৪ টা বাথরুম আছে এখানে। এইটা ৩,৫০০ স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। এখানে সব ছবি-টবি দেয়া আছে। এই যে দেখেন। এখানে সব ছবি দেয়া আছে যে এটার ভিউ-টিউ কেমন হবে। এই অ্যাপার্টমেন্টটার দাম হচ্ছে $১৫,০০,০০০। মানে এটা হচ্ছে একেবারে নিউ ইয়র্কের সিটি সেন্টারে আরকি। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যানহাটনে। ম্যানহাটনে $২০০,০০,০০০ এর অ্যাপার্টমেন্টও আছে। এগুলা সব হচ্ছে দুবাইয়ের শেখ-টেক টাইপের বিলিয়নিয়ার যারা তারা কিনে আরকি। সো আমি যে অ্যাপার্টমেন্টটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম হচ্ছে $১৫,০০,০০০। $১,০০,০০০ হচ্ছে বাংলাদেশের প্রায় আ কত ৳১০,০০,০০,০০০ তো $১৫,০০,০০০ মানে প্রায় ৳১৫০,০০,০০,০০০। মানে বাংলাদেশী টাকায় ৳১৫০,০০,০০০ হচ্ছে এই অ্যাপার্টমেন্টটার দাম। তো এইখানে এই যে এখানে সব ছবি-টবি দেয়া আছে $৩,৫০০ এর অ্যাপার্টমেন্ট। এখন আসেন, এইটার যখন আপনি নিচের দিকে যাবেন, তখন আপনি দেখবেন যে এটার মধ্যে অ্যা অ্যা একটু নিচে গেলেই ১ম এই যে জিনিসগুলো দেখাবে যে এটার আরো কস্টিং আছে। যেমন এটার প্রপার্টি ট্যাক্স দিতে হবে আপনাকে প্রতি মানে বাড়ি যদি আপনি কিনেনও $১৫,০০,০০০ দিয়ে,
তারপরেও প্রতি মাসে আপনাকে $13,000 দিতে হবে হচ্ছে এটার প্রপার্টি ট্যাক্স এভরি মান্থ। মানে ইয়ারলি দিতে হয় তো প্রপার্টি ট্যাক্সটা সরকার মান্থলি কালেক্ট করে। তারপর হচ্ছে হোম ইন্সুরেন্স দিতে হবে আরো $5,000 আর হাউজিং অ্যাসোসিয়েশন ফিস মানে এটার সার্ভিস চার্জ আরকি। এটার সিকিউরিটি ফোর্স আছে তো এগুলোর জন্য প্রতি মাসে আপনাকে আরো $6,000 দিতে হবে। তাহলে 13,000, 6,000 আরো 5,000 মানে এই টাকা প্রতি মাসে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। মানে এই অ্যাপার্টমেন্টে যদি আপনি থাকতে চান। সো এখন এইটার আ এইটা হচ্ছে এইটার মধ্যে এই যে এখানে দেয়া আছে স্কুল। তো এটার মধ্যে স্কুল নাই। প্রাইমারি স্কুল নাই। স্কুল ভালো না। মানে এই নেইবারহুড এ $15 মিলিয়ন এর অ্যাপার্টমেন্ট কিন্তু তারপরেও এর অবশ্য ভালো অ্যাপার্টমেন্ট নাই। তো এটা হচ্ছে মেইনলি বিজনেস ডিস্ট্রিক্ট এ তো এটা মূলত বিজনেসের জন্য আরকি। যাদের স্কুল পড়ুয়া বাচ্চা-কাচ্চারা আছে তাদের জন্য এটা আইডিয়াল অ্যাপার্টমেন্ট না। যদিও অনেক টাকা দাম তারপরেও। তো বাড়ি কেনার সময় সবাই এরকম স্কুল দেখে যে স্কুলের রেটিং কেমন। স্কুলের রেটিং করা থাকে এবং সেখানে স্কুলের ডিটেইল পাবেন এবং সেখানে সেই জায়গার মধ্যে আবার পার্সেন্টেজ দেয়া থাকে। আমরা আগামী পর্বে দেখাবো যে এখানে বাড়ি কেনার সময় বা বাড়ি ভাড়া নেওয়ার সময় বাবা-মারা স্কুলের এনভায়রনমেন্ট কেমন সেটা জানতে পারে। সেটা এই অ্যাপের মধ্যে দেয়া থাকে। যেমন সেই স্কুলে সাদা কত পার্সেন্ট মানে হোয়াইট, আমেরিকান হোয়াইট কত পার্সেন্ট, ব্লাক কত পার্সেন্ট তারপরে এশিয়ান কত পার্সেন্ট, হিস্প্যানিক কত পার্সেন্ট। হিস্প্যানিক হচ্ছে ল্যাটিন আমেরিকান যারা তাদেরকে বলে হিস্প্যানিক। তো হিস্প্যানিক কত পার্সেন্ট আর এশিয়ান মানে হচ্ছে মেইনলি চাইনিজ, কোরিয়ান, জাপানিজ এগুলো। এমনকি আমরাও এশিয়ানের মধ্যেই পড়ি আরকি। বাট আমাদের পার্সেন্টেজ খুব বড় না তো যে কারণে আ আমরা খুব বেশি একটা ম্যাটার করি না আরকি। মানে প্রত্যেক স্কুলে হয়তো আপনি বাঙালি খুঁজলে অল্প কিছু পাবেন। মানে হাতে গোনা। সো পার্সেন্টেজ এর মধ্যে খুব বেশি একটা বাঙালিরা ইন্ডিয়ানরা আসে না সেভাবে। বাট চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, এশিয়ান বললে মানে মেইনলি ওরা এগুলো বুঝে আরকি। এশিয়ান বললে এই জিনিসগুলো ওদেরকে বুঝায়। সো এনিওয়ে স্কুল এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং স্কুলের রেটিং এর উপরে বাড়ির দাম নির্ধারণ করে। আরো কিছু অনুঘটক আছে। ওই যে এই যে অ্যাপার্টমেন্টটা একটু আগে দেখালাম সেটা বিজনেস ডিস্ট্রিক্ট। ওই যে সেটা বিজনেস হাব একদম সেন্ট্রাল পার্কের পাশে। সো বড় মিলিয়নিয়াররা সেখানে অ্যাপার্টমেন্ট কিনতে চায়। সে কারণে সেসবগুলোর আবার দাম বেশি আরকি। বা ওগুলো তারা হচ্ছে ভ্যাকেশনের জন্য আবার রেন্টাল দেয়। মানে অনেকে আবার এগুলা Airbnb হিসেবে ভাড়া দেয় আরকি। তখন ওই যে বড় ধনকুবের যারা আছে তারা যখন নিউ ইয়র্কে বেড়াইতে আসে তারা তখন এই পুরো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে নেয় আরকি। তখন হয়তো ওই একদিনের জন্য আবার এরকম $৫,০০০-৭,০০০ ভাড়া পায় সেগুলো। তো তারা আবার ওরকম বেশি টাকা দিয়ে কিনে সেগুলো সেভাবে ভাড়া-টাড়া দেয় আরকি। তো তার তো তারা স্কুল ম্যাটার করে না। বাট বাড়ি কেনার সময় বা বাড়ি ভাড়া নেওয়ার সময় স্কুল খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আগামী পর্বে আমরা দেখাবো যে স্কুল কিভাবে আমাদের মনোভাব তৈরিতে ভূমিকা রাখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কুল এনভায়রনমেন্ট। মানে আপনার পরিবার সবকিছু ঠিকঠাক থাকলেও স্কুলে গিয়ে কিন্তু গোল্লায় যাবেন যদি ভালো স্কুল না হয়। আবার একই রকমভাবে আপনি হয়তো দেখা গেল যে পরিবারের কাছ থেকে হয়তো সে তেমন উল্লেখযোগ্য কিছু শিখেনি। কিন্তু স্কুলে গিয়ে সে অনেক কিছু শিখছে। সো পরিবার গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা সবাই তো বুঝতে পারি যে একটা ছেলে কওমি মাদ্রাসায় পড়ছে আরেকটা ইংলিশ মিডিয়ামে পড়ছে। আপনি কমপ্লিটলি ২ টা ভিন্ন ২ টা প্রোডাক্ট পাবেন। আউটপুট কমপ্লিটলি ২ টা ভিন্ন। মানে যে কওমি মাদ্রাসায় পড়ছে আর যে ইংলিশ মিডিয়ামে পড়ছে ২ টা একদম ২ মেরু। ২ টা আউটপুট টোটালি ডিফারেন্ট হবে। হয়তো একই ফ্যামিলিতে জন্ম। একজন কওমি মাদ্রাসায় পড়ছে, আরেকজন ইংলিশ মিডিয়ামে পড়ছে। ২ ভাই। কিন্তু ২ ভাইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। শুধু আ আউট আ আ আ মানে আউটার লুক না। একদম আ ইনার চিন্তা ভাবনা সবকিছুর মধ্যেই আপনি দেখবেন আমূল পার্থক্য।